তো নমস্কার বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ একটা সেশন কিংবা একটা ভিডিও বলতে পারেন, এটা দুর্দান্ত হতে চলেছে। এই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে অনেক কিছু জিনিস আপনারা মিস করবেন। কারণ আজকের এই ক্লাসে আমি আপনাদের দেখাবো যে প্রথমে দেখাবো যে টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয়। ঠিক আছে ভাই, টাইম ম্যানেজমেন্ট আমরা পরীক্ষার হলে অনেক সময় গিয়ে দেখি যে আমাদের অনেক পরীক্ষার পর আমাদের অনেক কোয়েশ্চন আসে যে স্যার আমার অনেকগুলা প্রশ্ন জানা ছিল, কিন্তু আমি এই সময়ের অভাবে আমি কিন্তু প্রশ্নগুলা দেখতে পারিনি, আমার অনেকগুলা প্রশ্ন ছুটে গেছে। তো আজকে আমি টাইম ম্যানেজমেন্ট দেখাবো, আপনাদের একটাও প্রশ্ন ছুটবে না, 100% গ্যারেন্টি, যদি আপনার আজকের এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকেন। নাম্বার 1 টাইম ম্যানেজমেন্ট। নাম্বার 2 শেখাবো আমি কি করে তুক্কা মেরে, আমরা জানি না যে তুক্কা মারতে হয়, ঠিক আছে, তুক্কা যেটা বলে হবে যে ওএমআর শিটে তুক্কা মেরে আপনারা 20 থেকে 30 নম্বর আপনারা পেয়ে যাবেন। একদম লাইভ আমি আপনাদের দেখাবো যে কি করে আপনারা তুক্কা মেরে 20 থেকে 30 নম্বর আপনারা মানে পেতে পারবেন। ঠিক আছে, তারপর আমি দেখাবো যে কি করে আজকের ওএমআর শিটটা ফিল আপ করতে হয়। পরীক্ষার হলে ওএমআর শিট ফিল আপ করার সঠিক যে তরিকা রয়েছে, সঠিক তরিকাটা কি আমি আজকে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো টাইম ম্যানেজমেন্ট কি করে ওএমআর শিট ফিল আপ করতে হয়, তারপর তুক্কা কি করে করতে হয়, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, কোন কোন জিনিসগুলোর প্রতি খুব নজর দিতে হবে। ঠিক আছে, তারপর মাত্র কি করে 4টা বা 5টা ক্লাস দেখলে আপনারা বাংলা ভাষায় 30-এ 30 পাবেন, এটাও আমি আপনাদের দেখাবো। সুতরাং আপনারা সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের দেখাই একটা কথা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি সিটেট পরীক্ষায় গেলেন, যাওয়ার পর আপনি ওএমআর শিট আপনার হাতে আসলো এবং কোয়েশ্চন পেপার আপনার হাতে আসবে, কিন্তু কোনো এক সময় যদি মনে করুন যে আপনার 11 নম্বর প্রশ্নের উত্তর, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভাই, 11 নম্বর প্রশ্নের উত্তর 1 হওয়ার কথা ছিল। ঠিক আছে, 1 হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আপনি 4 কালা করে দিয়েছেন। ঠিক আছে, যেহেতু আপনি একবার 4 কালা করা দিয়েছেন, আর কিছু করার নাই, এই নিয়ে আপনি টেনশন মোটেই নেবেন না। অযথা এটাকে খাঁচাখাচি করে সময় নষ্ট করে আপনি আবার এটাকে 1 নম্বরটাকে সঠিক করবেন, এই ধরনের ভুল কাজ কখনো করবেন না, সময় নষ্ট করবেন না। কারণ এটা আপনার ভুল হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু করার নেই, মানুষ মাত্রই ভুল হতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? কিন্তু 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 এই যে জায়গাগুলো আছে, রুল নম্বর, টেক্সট বুকলেট নম্বর, তারপর এইখানে যে কোডগুলো আছে, এইগুলা যখন আপনি গোল করবেন বা এইগুলা যখন আপনি লিখবেন, গোল করবেন, তখন যেন কোনো প্রকারের মিস্টেক না হয়। বারবার আমি বলছি যে প্রশ্নের ক্ষেত্রে দেখা গেল একটা প্রশ্নের উত্তর আমার 2 হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমি 4 কালা করে দিয়েছি বা 3 কালা করে দিয়েছি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, আপনার 1 মার্ক কাটা গেল, কোনো অসুবিধা নেই, এই নিয়ে দুঃখ করবেন না, কোনো কষ্ট করবেন না। কারণ 1 মার্ক কাটা গেলে তো কি হচ্ছে, 20 থেকে 30 নম্বর তো আমি ফ্রি পাচ্ছি। স্যার আমাকে দেখাবেন যে কি করে 20 থেকে 30 মার্ক আমি ফ্রি পাবো। তো 1 মার্ক আমার এখানে গেল, এই নিয়ে আপনার টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি এই নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু ভাই, বারবার আমি বলছি, এই জায়গাতে এই যে রুল নম্বর, মেইন টেক্সট বুকলেট নম্বর, এইগুলো আপনি কখনোই 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 আপনি ভুল করতে যাবেন না, কখনোই। 1 নম্বরে পয়েন্টটা হচ্ছে কি, রুল নম্বর। স্যার আপনার অ্যাডমিট কার্ড যখন আসবে, অ্যাডমিট কার্ডে আপনি একটা রুল নম্বর পাবেন, এই রুল নম্বরকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় প্রয়োজন হলে এখানে 5 থেকে 10 মিনিট সময় বেশি দেবেন। এই জায়গাতে প্রয়োজন হলে আপনি 10 মিনিট সময় বেশি লাগাবেন, যত সময় লাগার কথা ছিল তার চাইতে 10 মিনিট সময় বেশি লাগাবেন, কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। অ্যাডমিট কার্ড যখন পাবেন তখন অ্যাডমিট কার্ডে আপনার একটা রুল নম্বর দেওয়া থাকবে, রুল নম্বরটাকে সুন্দর করে ঠান্ডা মাথায় একটা একটা করে ভালো করে দেখে, একবারের জায়গায় 10 বার দেখে আস্তে 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 করে এক একটা করে বসাবেন, যাতে করে কোনো মিস্টেক না হয়। এবং এখানে যদি 1 দেওয়া থাকে, তো এখানে যদি 1 লেখেন তাহলে এখানে 1টাকে কালা করতে হবে খুব সুন্দরভাবে ব্ল্যাক পেনের সাহায্যে, খুব ভালো করে ভরাট করে বল পেন নিয়ে চলে যাবেন, তাহলে গোল করতে সহজ হবে। এখানে যদি 9 থাকে তাহলে ঠিক 9 এর নিচেই কিন্তু 9টাকে কালা করতে হবে, ভুলেও এই জায়গাতে কালা করবেন না। আমরা অনেক সময় এখানে 3 4 9, এখানে 9 আছে, আমরা এখানে 9 কালা না করে ভুলবশত আমরা এখানে 9 কালা করে দিই, কিন্তু এখানে কিন্তু 9 না, এখানে কিন্তু 1। এই ধরনের এখানে এই রুল নম্বর এবং টেক্সট বুকলেট নম্বর আপনি কোথায় পাবেন, যখন আপনাকে মেইন প্রশ্নপত্র দেওয়া হবে, তো মেইন প্রশ্নপত্রে আপনার একটা নাম্বার দেওয়া থাকবে, দ্যাট ইজ কল বুকলেট নাম্বার। মেইন প্রশ্ন যখন পাবেন, মেইন প্রশ্নে আপনার একটা নাম্বার দেওয়া থাকবে টেক্সট বুকলেট নাম্বার বলে,
এই টেক্সট বুকলেট নাম্বারটা এই প্রশ্নের মধ্যে থাকবে, এই নাম্বারটা আপনি এখানে বসাবেন এবং খুব সুন্দরভাবে আপনি আস্তে 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 করে এই জায়গাতে আপনি ফিল আপ করবেন। মনে রাখবেন, যদি এই জায়গাতে যদি আপনি ভুল করে দেন কোনো একটা কারণে, তাহলে আপনার পরীক্ষা ফেল 100% গ্যারেন্টি। আপনি এখানে 150-এর মধ্যে যদি 150টা আনসার কারেক্ট করে দেন, তবু আপনার কোনো লাভ হবে না ভাই। বারবার বলছি, একটু মাথায় মনোযোগ দিন। এখানে যদি ভুল করুন তাহলে কিন্তু আপনার ওএমআর চেক হবে না, আপনি রেজাল্ট ফেল ডিক্লিয়ার 100% গ্যারেন্টি। কিচ্ছু করার নেই, কারোর কিচ্ছু করার নেই। কোনো এক্সামিনার, কোনো সিটেট, কোনো কিচ্ছু, কোনো ডাইরেক্টর, কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আপনি এই জায়গাতে খুব ভালো করে মনোযোগ দেবেন যাতে এই জায়গাটা আমার ভুল না হয়। এবং আপনি মেইন যেটা বুকলেট পাবেন, মেইন বুকলেট পাবেন আপনি এম। ঠিক আছে, আপনি এম বুকলেট পাবেন। ধরে নিন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাসামিস আছে, ধরে নিলাম এক্স ফর এক্সাম্পল। তো বাংলার যেটা প্রশ্ন থাকবে এটাও দেখবেন আপনাকে এম সেটে দেওয়া হবে, আসামিসের যেটা প্রশ্ন দেওয়া হবে এটা আপনাকে এম সেটে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে যতগুলো প্রশ্ন দেওয়া হবে সবগুলো এম সেটের প্রশ্ন দেওয়া হবে। ধরে নিন আপনি মেইন বুকলেট পেলেন এম, ধরে নেওয়া যাক আপনি মেইন বুকলেট আপনি পেয়ে গেলেন এম, কিন্তু ভুলবশত আপনার কাছে বাংলার যেটা প্রশ্ন এসেছে এটা আপনাকে এন সেটের প্রশ্ন দেওয়া হয়ে গেছে কিংবা পি সেটের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। আপনি মেইন বুকলেট পেবেন এম, আর ভুলবশত আপনার কাছে বাংলার প্রশ্ন পি সেটের চলে গেছে। সঙ্গে সঙ্গে আপনি এক্সামিনারকে বলবেন যে স্যার কাইন্ডলি আমার কোয়েশ্চেন পেপারটা চেক করে দিন, চেঞ্জ করে দিন, এটাতে পি দেওয়া আছে কিন্তু আমার তো মেইন বুকলেট হচ্ছে এম, আমাকে এম এর প্রশ্নটা দেওয়া হোক। সেটা ভুল হয় না, এক্সামিনার তারা ঠিকঠাকভাবে দেয়, তবু আপনাকে তো সতর্ক হতে হবে। তাই যদি কোনো কারণবশত আপনার এই ধরনের কেস যদি আপনার দেখা দেয়, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে স্যার আমার এটাকে চেঞ্জ করতে হবে, আপনি এটাকে এম কোয়েশ্চেন পেপার এনে দিন। সঙ্গে সঙ্গে এক্সামিনার আপনাকে কি করবে, সঙ্গে সঙ্গে পিটাকে চেঞ্জ করে এমটাকে করে দেবে, আপনাকে এম কোয়েশ্চেন পেপার এনে দেবে। আপনি কিন্তু পিটা পাওয়া মাত্রই এখানে এম করলেন, এখানে পি করলেন, দুইটা বিজাতীয় আপনি কখনো করবেন না। সবটা একই যেটা লেটার থাকবে বুকলেট কোড, যেটা এক কথা আমি বলতে চাচ্ছি মেইন বুকলেট কোডের সঙ্গে আপনার বাংলার যেটা প্রশ্নের কোড এবং অ্যাসামিস যেটা কোড বা যে কোনো সাবজেক্ট হোক না কোনো সাবজেক্টের কোড আপনার কিন্তু সেম হতে হবে। আর এখানে যদি আপনার যদি এম থাকে তো এখানে সুন্দর করে এই কোডের মধ্যে বক্সের মধ্যে এম লিখে দেবেন এবং এখানে এমটাকে ডার্ক করবেন, এখানেও এমটাকে ডার্ক করবেন। এই তিনটা জায়গায় ডার্ক করতে আপনি কখনো মানে ভুল করবেন না। আপনি একদম যত সময় পর্যন্ত আপনার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভুল করবেন না, কথাটা মাথায় রাখবেন। এবং এখানে আপনার সিগনেচার এবং এখানে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে এবং তার পরবর্তী পেজে আপনার নাম, আপনার রোল নম্বর, তারপর আপনার মায়ের নাম এটা লেখার জায়গা থাকবে। এই জিনিসগুলো আপনি সুন্দর করে প্রথমেই লিখে নেবেন যাতে করে পরে কোনো আড়াতাড়া না লাগে। সিগনেচারও আপনি সঙ্গে সঙ্গে প্রশ্নতে হাত দেওয়ার আগে আপনি আপনার এটা ছেড়ে দেবেন, এটা তো ইনভিজিলেটর যখন আসবে তখন দেবে, এটা আপনি ছেড়ে দেবেন, এটা আপনার দরকার নেই, এটা ইনভিজিলেটর সিগনেচার দেবে। বাকি আপনার যেটা সিগনেচার আর পিছনের পেজে দেখবেন আপনার রোল নম্বর, নাম, মায়ের নাম লেখার জায়গা থাকবে। আপনি একদম তারপর এটা ওয়ার্ডেও থাকবে আর লেটারেও থাকবে। এইগুলো আপনি সুন্দর করে এক এক করে সুন্দর করে আপনি লিখে দিলেন, ঠিক আছে। তারপর এখানে পিছনে যে ওয়ার্ডে লিখবেন, ওয়ার্ডে লেখার একটা টেকনিক আছে, যেমন 102396 এটা নাম্বার থাকলো, আমরা একক দশক করে কিন্তু গণব না। এখানে কি হবে, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা 1,02,396 এই ধরনের না, কিন্তু আমরা এখানে ওয়ান আছে, আমরা সিম্পলি লিখে দেবো ONE 1, তারপর 0 ZDRO, তারপর 2 TWO 2, তারপর 3 THREE এই ধরনের আপনারা কি করবেন লিখে দেবেন। আপনার এখানে এই যে একক দশক, শতক, হাজার এগুলা কাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল হবে। প্রথমবার আমার এই ধরনের ভুল হয়েছিল, আমি এটা ভুক্তভোগী, তাই আমি আপনাদেরকে বারবার সতর্ক করছি। আচ্ছা, তো এখানে আবার বলি একটি কথা, যে এখানে আপনি কি করলেন, এখানে আপনি এখানে 1 নম্বর বা 2 নম্বর প্রশ্নের একটা উত্তর যদি ভুল হয়ে যায় কোনো ব্যাপার নেই, টেনশনের ব্যাপার নেই, কিন্তু এই জায়গাতে ভুল করবেন না। ফাইনাল কথা আর বলবো না ভাই, এই জায়গাতে আপনি ভুল করবেন না। ক্লিয়ার? এবার আমরা আসছি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, ঠিক আছে, সময় কি করে বাঁচাবো। তো দেখুন, পরীক্ষা আমরা জেনারেলি অন্য পরীক্ষায় যখন যাই, আমরা যে কোনো যখন ম্যাট্রিক পরীক্ষা কিংবা HS ফাইনাল কিংবা গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষায় যখন আমরা যাই, তখন আমরা কি করি, প্রথম আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আমরা কি করি, মোটামুটি একটু আস্তে 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 আমরা কলম চালাই, আস্তে আস্তে লেখার চেষ্টা করি, সুন্দর হাতের লেখায় আমরা লেখাটা চালু করি। কিন্তু পরবর্তী লাস্টের আধা ঘন্টার সময়, লাস্টের 30 মিনিট আমরা কি করি, কি লেখি পরবর্তী সময় আমরা নিজেও বুঝি না, এত স্পিডে লেখি, মানে কি বলবো, মানে টাইম শেষ,
আমাকে অনেক কিছু লিখতে হবে, এই যে একটা প্রেশার। কিন্তু সিটেট পরীক্ষা যদি আপনি ভালো মার্ক পেতে চান, সম্পূর্ণ বিপরীত করবেন। প্রথম আধা ঘন্টা এবং 1 ঘন্টা আপনার জন্য একটা ক্রুশিয়াল টাইম। এই প্রথম আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় অতি গুরুত্বপূর্ণ। তো আপনি কি করবেন, প্রথমে আমি আপনাকে বলে দিই, আপনার জানা প্রশ্ন একটাও ছুটবে না যদি আমার এই ট্রিকটা মাথায় রাখুন। প্রথমে আপনি ওএমআর শিট যেটা পাবেন এগুলো তো ফিল আপ করে নিলেন, তাই না? এইগুলা রুল নম্বর, টেক্সট বুকলেট নম্বর যা যা আছে আপনি সুন্দর করে ফিল আপ করে এটাকে একটা সাইডে রেখে দিলেন, যাতে করে কোনো ধরনের তার মধ্যে কোনো স্ট্রেস বা কোনো কলমের দাগ, কোনো কাঠ পেন্সিলের দাগ যাতে না পড়ে, কোনো ধরনের যাতে সমস্যা না হয়, এটাকে একটু আপনি সাইডে রেখে দিলেন। তারপর আপনি কোয়েশ্চন পেপারটা হাতে নিলেন। কোয়েশ্চন পেপার হাতে নেওয়ার পর একবার 1 রাউন্ড কোয়েশ্চন পেপারটাকে 1 রাউন্ড খুব ভালো করে, প্রথম একটা কাঠ পেন্সিল আপনার হাতে নেবেন। কাঠ পেন্সিল আমরা বুঝি তো ভাই, একটা উড পেন্সিল যাকে বলা হয়, উড পেন্সিল একটা আপনি নিয়ে যাবেন এক্সাম সেন্টারে, কোনো অসুবিধা নেই, কেউ কিছু আপনাকে না করবে না, আপনি নিয়ে যাবেন। আপনি 1 থেকে 150 পর্যন্ত আপনার যেটা প্রশ্ন থাকবে, প্রশ্নে আপনি 1 থেকে 150 প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলো আপনি প্রথম আধা ঘন্টায়, মনে রাখবেন প্রথম 30 মিনিটে, এই প্রথম প্রশ্নগুলা যখন আপনি প্রশ্ন পাবেন, তখন প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 150 পর্যন্ত আপনি কমপ্লিটলি একবার চোখ বুলিয়ে নেবেন। 1 নম্বর প্রশ্ন আমি দেখলাম, 1 নম্বর প্রশ্ন তো মানে দেখা মাত্র কারেক্ট অ্যান্সার, এই ধরনের প্রশ্ন আসছে কিছুটা, আপনি পাবেন দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যে 1 নম্বরের কারেক্ট অ্যান্সার 4, আপনি কি করলেন প্রশ্নপত্রে, নট ওএমআর কিন্তু, প্রশ্নপত্রে আমি 4 টিক করে দিলেন। তারপর 2 নম্বরের কারেক্ট অ্যান্সার আপনার মনে হচ্ছে দেখা মাত্র কারেক্ট অ্যান্সার, দেখা মাত্র কারেক্ট অ্যান্সার মনে করলেন 3 নম্বর আনসারটা কি আপনি বুঝতে পারছেন না, আপনি ছেড়ে দিলেন। 4 নম্বর আনসার বুঝতে পারছেন না, ছেড়ে দিলেন। 5 নম্বর আনসার বুঝতে পারছেন না, ছেড়ে দিলেন। 6 নম্বর প্রশ্ন উত্তর আপনি দেখলেন, দেখা মাত্র আপনার মনে হচ্ছে যে এটা তো এ হবে, 100% গ্যারেন্টি। এই ধরনের 100% গ্যারেন্টি আপনার মনে যেটা হবে, এই ধরনের আপনি 1 থেকে 150 পর্যন্ত একবার আপনি উড পেন্সিল চালিয়ে নিলেন। আমরা তো ভাই খোলা বক্স নয়, আমরা তো আর খালি হাওয়া নয়, আমরা তো এমনি এমনি পরীক্ষায় যাচ্ছি না, আমরা তো অনেক স্টাডি করেছি, অনেক কিছু আপনার মেমোরির মধ্যে আছে। তো দেখা মাত্র আপনার 60 থেকে 70টা এই ধরনের প্রশ্ন থাকবে 150-র মধ্যে। 60 থেকে 70টা প্রশ্ন আপনার থাকবে, যেগুলো আপনার মনে হবে যে দেখা মাত্র কারেক্ট আনসার। তো এই দেখা মাত্র কারেক্ট আনসার যে প্রশ্নগুলো থাকবে 1 থেকে 150 পর্যন্ত, আপনি প্রথম আধা ঘন্টায় সবগুলোকে একবার চোখ বুলিয়ে নেবেন, এবং যেটা কারেক্ট আনসার হবে আপনি এই উড পেন্সিল দিয়ে আপনি প্রশ্নের মধ্যে দাগ করে দেবেন। তারপর 1 রাউন্ড হয়ে গেল, আধা ঘন্টা 1 রাউন্ড হয়ে গেল। তারপরের 10 মিনিট কিংবা 12 মিনিটে আপনি ওএমআর শিটটা হাতে নেবেন, এবং এই যে 100% কারেক্ট যেগুলো আছে, যেগুলো আপনি ঠিক করে দিয়েছেন প্রশ্নে, এইগুলাকে আপনি কি করলেন ওএমআর শিটে ফিল আপ করা শুরু করলেন। এই যে যত 60 থেকে 70টা প্রশ্ন তো আমার হয়ে গেছে ভাই 1 রাউন্ডে, আধা ঘন্টায়, তাই না? তো আধা ঘন্টায় 60 থেকে 70টা প্রশ্ন আমার 100% কারেক্ট যেগুলো আমি জানি, এগুলো তো আমার হয়ে গেছে। তো এইগুলো আপনি কি করলেন ওএমআর শিটে আপনি কলম দিয়ে ফিল আপ করে নিলেন। কলম দিয়ে আপনি সেইগুলাকে ওএমআর আপনি ড্রা করে দিলেন। মনে রাখবেন যাতে একটু বাইরে না যায় বা ভিতরে কোনো ফাঁক না থাকে, এই ধরনের খুব সুন্দরভাবে আমরা ওএমআর, তো ওএমআর কিভাবে ফিল আপ করতে হয় এটা আমরা পেন পেপার মক টেস্টে আপনাদের অতদিন আমরা শিখিয়েছি। আশা করি আপনারা ভুল করবেন না, আমি জানি। তো এই ধরনের আপনারা খুব সুন্দরভাবে এই ওএমআর গুলা সুন্দর করে 60 থেকে 70 মার্ক আপনি ক্লিয়ার করে নিলেন। সেকেন্ড রাউন্ড আপনার আসবে। প্রথম রাউন্ড তো আপনার ধরে নিন 45 মিনিটস আপনার প্রথম রাউন্ড হয়ে গেল, ঠিক আছে? এখানে প্রথম রাউন্ডে আপনি 60 নম্বর আপনি কারেক্ট করে নিলেন, অ্যাজাম্পশন আর কি, কিছুটা কম হতে পারে, কিছুটা বেশি হতে পারে। মোটামুটি 60 নম্বর আপনার কারেক্ট হয়ে গেল 45 মিনিটসে। এখানে আপনার কি হবে, একটা কনফিডেন্স বিল্ড হবে। আপনি বলবেন যে ইয়েস, আমার কাছে অনেক সময় এখনো আছে, আর আমি তো 60টা প্রশ্ন কারেক্ট করে দিয়েছি ভাই। তো এই জানা প্রশ্ন যেগুলো আছে এগুলো আপনার ছুটবে না, আপনি প্রথমেই জানা প্রশ্নগুলোকে আপনি সেরে নিলেন। 1 নম্বর প্রথম স্টেপে উইদিন 45 মিনিটস ওএমআর ফিল আপ করা সম্পূর্ণগুলো কমপ্লিট 60টা প্রশ্নে গ্যারেন্টি মার্কা কথাবার্তা। তারপর সেকেন্ড রাউন্ডে দেখবেন একটু চিন্তা করলে যে আনসারগুলো বেরিয়ে যায়। আগে তো আমরা দেখেছিলাম, চিন্তা করেছিলাম না, আগে আমরা কোনো চিন্তা করিনি, দেখা মাত্র কারেক্ট আনসার, ইয়েস কারেক্ট আনসার, প্রশ্ন পড়েছি মনে হচ্ছে কারেক্ট আনসার, ইয়েস কারেক্ট বে কারেক্ট আমরা দিয়েছি। সেকেন্ড রাউন্ডে আপনি কি করবেন, আফটার 45 মিনিটস সেকেন্ড রাউন্ডে আপনি দেখবেন আরেক রাউন্ড আপনি চিন্তা করবেন যে এখানে একটু চিন্তা লাগাবেন কোন কোন প্রশ্নটা ছুটে গেছে। আপনার তো টিক মারা আছে, যেটা টিক মারা নাই ওটা আপনি একবার পড়েন, দেখবেন যে একটু চিন্তা করে 1 মিনিট বা তার কম সময় চিন্তা করে দেখবেন যে একটু চিন্তা লাগাবেন, লজিক্যালি থিঙ্কিং একটু ভাবার চেষ্টা করবেন যে ভাবলে একটু আনসারটা হয়তো বা আসতে পারে, এই ধরনের ভেবে নেবেন। তো ভাবার পর আপনি আরো 20 থেকে 30টা প্রশ্ন, আমরা ধরে নিই আরো 25 প্রশ্ন আপনি যখন একটু চিন্তাধারা লাগালেন, তখন আপনি কিন্তু এখানে কারেক্ট করে নিলেন। ঠিক আছে, আপনি কারেক্ট করে নিলেন। ঠিক আছে ভাই,
একটু চিন্তা লাগালেন, চিন্তা করার পর আপনি 25টা প্রশ্ন পারলেন। তারপর আপনি আরও 5 মিনিট সময় আপনি কি করলেন, আরও কি করলেন, আরও আপনি এই 25টা প্রশ্ন আবার দাঁড় করে দিন আরও আধা ঘন্টা। তো 45 মিনিটস প্লাস 30 মিনিট কত মিনিট হলো ভাই? 75 মিনিটস। ক্লিয়ার? 75 মিনিটস হয়ে গেল। আরও 75 মিনিটস কিন্তু আমার কাছে এখনো আছে, বাকি আছে। আরও 75 মিনিটস আমার কাছে আছে। ঠিক আছে না? টোটাল 150 মিনিটের এক্সাম হয়। তো আপনি এবার থার্ড রাউন্ডে যাবেন। থার্ড রাউন্ডে যাওয়ার পর আপনি যেগুলা বাকি আছে বা একটু মনে হচ্ছে টাইম কনজিউমিং, এইগুলো আপনি দেখবেন। এইগুলা আপনি দেখবেন। দেখলে যদি পারেন, যদি মনে হয় যে এগুলা কারেক্ট অ্যান্সার হতে পারে, তো আপনি দেবেন। আর যদি না হয় তাহলে ছেড়ে দেবেন, আমরা তুক্কা মেরে দেব। তো এবার এইভাবে যদি আপনি করুন, তো এখানে দেখুন 60, 80, 85 নম্বর আপনার কিন্তু এখানে পাক্কা হয়ে গেল। লামসাম 85, একটু কম হতে পারে বা বেশি হতে পারে। মোটামুটি আপনার এখান থেকে পাক্কা হয়ে গেল। ঠিক আছে না? ক্লিয়ার না? তারপর একটু লজিক্যালি যদি আমরা আরও চিন্তা লাগাই, তাহলে আমরা আরও থার্ড রাউন্ডে আমরা আরও 20টা করে নেব, আরও আধা ঘন্টায়। তারপরেও তো আমার কাছে আরও সময় বাকি আছে, তাই না? তো আরও 20টা যদি করে নিই, তাহলে এখানে আমার 95 হয়ে গেল। তো 95 প্রশ্ন তো আমি কারেক্ট করে দিলাম। তো তারপর আমি তুক্কা মারবো। এবার তুক্কা কী করে মারবো, তার আগে আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে এবার শেয়ার করতে চলেছি। এবার দেখুন আরও কিছু স্লাইড আমার সম্মুখে আছে, আমি এগুলো আপনাদের এবার এক এক করে দেখাবো। তো প্রথমে ফাইনাল স্ট্র্যাটেজি সম্বন্ধে একটু জানি আমরা। টাইম ম্যানেজমেন্ট জানলাম, ওই আমার কি করে ফিল আপ করতে হয় আমরা জানলাম। তো এবার আমরা স্ট্র্যাটেজি সম্বন্ধে একটু জানবো, তারপর আমরা তোক্কা মারা দেখবো। প্রথমে আপনাকে ইগনোর করতে হবে। ইগনোর কি ভাই? প্রথমে আপনাকে ইগনোর করতে হবে। কোন জিনিসটা ইগনোর করতে হবে? আপনাকে টেনশন বা চিন্তাটা আপনাকে একদম খালাস করতে হবে। আপনার মধ্যে কোনো ধরনের টেনশন থাকবে না। কি টেনশন? এই যে একটাই টেনশন আমাদের পরীক্ষার সময় থাকে, আমি এত কিছু পড়লাম, এখনো এত সব আমার বাকি রয়ে গেল, পরীক্ষার হলে গিয়ে আদৌ কমন পাবো কি পাবো না, এই প্রশ্নগুলা কি আসবে না আসবে, কি প্রশ্নগুলো আসলো আমি তো মোটেই পারছি না, কি হবে এইবার আমার, এই যে একটা টেনশন, এই টেনশনটা আপনি বিন্দাস ছেড়ে দিন। এখন থেকে আপনি ছেড়ে দিন। আপনি এখন থেকে ভাববেন যে না, এতদিন পড়েছি, আমার মধ্যে তো আর খালি স্লেট নেই, আমি তো আর খালি স্লেট নই, আমার মধ্যে তো জ্ঞান আছে। পরীক্ষায় প্রশ্ন আসুক, যাই আসুক, আমাকে পারতেই হবে এবং আমি পারবো। দ্যাট ইজ কল্ড সেলফ কনফিডেন্স। আপনার মধ্যে সেলফ কনফিডেন্সটা এত হাই থাকবে, মানে আপনি যদি সেলফ কনফিডেন্স হাই থাকে, তাহলে মনে করবেন যে আপনি গ্যারেন্টি। এবং প্রথম 1 ঘন্টায় যদি আমার কথা মতো এই ধরনের 60 থেকে 70টা আনসার যদি আপনি কারেক্ট করে দেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে একটা জোর চলে আসবে, মনোবল আপনার বৃদ্ধি পাবেন। আর প্রথম 1 ঘন্টায় যদি 10টা বা 20টা প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনার মনোবল এখানে কিন্তু ডাউন হয়ে যাবে। কনফিডেন্স এখানে হাই কেন, একদম লো হয়ে যাবে। কেননা কারণ আপনি মনে করেন যে 1 ঘন্টায় আমি মাত্র 10টা প্রশ্ন পারলাম, বাকি আরও আমার কাছে আরও 2.5 ঘন্টা, আরও 1.5 ঘন্টা সময় আছে। 1.5 ঘন্টায় আমি আরও 30টা প্রশ্ন সর্বমোট করব। তো 30 আর 40টা প্রশ্ন করে আমি আর কি পরীক্ষা দেবো ভাই? তো আল্টিমেটলি আপনার রেজাল্ট খারাপ হতে চলেছে। তো প্রথমেই আপনাকে কি করতে হবে, টেনশনটা দূর করতে হবে এবং সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে। নিজের মধ্যে নিজে কনফিডেন্স বৃদ্ধি করুন। ইয়েস আমি পারবো, যাই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় আমি পারবো স্যার। ইয়েস, এই ধরনের কনফিডেন্স আপনার রাখুন এবং কমেন্ট বক্সে আমাকে তাড়াতাড়ি জানান যে কার কার এই ধরনের কনফিডেন্স আছে। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন, ইয়েস স্যার আমার কনফিডেন্স ফুল আছে। আপনার খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান, তো আমি দেখতে পাবো আপনার কার কার কনফিডেন্স হাই আছে। আচ্ছা, তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, পরীক্ষার একদিন পূর্বে, অর্থাৎ পরীক্ষা যাদের 7 তারিখ এক্সাম আছে তারা 6 তারিখে কি করবেন, আর যাদের 8 তারিখ এক্সাম আছে তারা 7 তারিখে কি করবেন। মানে পরীক্ষার আগের দিন আপনার প্রিপারেশন কি? পরীক্ষার আগের দিন দিনের বেলায় আপনি যা করুন আমি কিছু বলবো না, দিনের বেলায় আপনার যা ইচ্ছা আপনি করুন, কিন্তু পরীক্ষার দিন রাত্রেবেলা, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আপনার কোনো পড়া চলবে না। ইয়েস স্যার, কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিক বলছি। পরীক্ষার আগের দিন রাতে যেদিন পরীক্ষা হবে তার আগের দিন রাতে আপনি কোনো কিছু পড়বেন না। কোনো পড়া নয়, কোনো ইউটিউব চ্যানেলের কোনো ক্লাস নয়, কোনো ম্যারাথন নয়, কোনো মক টেস্ট নয়, কোনো কিচ্ছু না। আগের দিন রাত্রে আপনি বিন্দাস একটু তাড়াতাড়ি আপনি কি করবেন, একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। 8টা 8:30টার সঙ্গে সঙ্গে আপনি খেয়ে নেবেন। খাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে টানিয়ে ডাটিয়ে একটা ঘুম দেবেন, বিন্দাস একটা ঘুম দেবেন যদি পারেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি পারেন এক্সাম সেন্টার আপনার যেখানে থাকবে আপনি একদিন আগে এখানে চলে যাবেন। যেমন যাদের 8 তারিখ এক্সাম আছে, যাদের এক্সাম ধরে নিন আমরা অনেকে আছি, যেমন
আমাদের অনেকের এক্সাম আছে যেমন শিলচর, ফর এক্সাম্পল আমাদের অনেকের এক্সাম আছে শিলচর, কিন্তু আমি বসবাস করি পাথারকান্দিতে, কিংবা আমি বসবাস করি রাতাবাড়ি এলাকায়। ঠিক আছে, তার মানে শিলচর ওই দিন গাড়ি রিজার্ভ নিয়েও যেতে কিন্তু আপনার একটা টেনশন থাকবে। ওই দিন আপনার একটা টেনশন থাকবে যে আমি এত সকাল গাড়ি নিয়ে যাব, সকাল সকাল ঘুম থেকে উঠবো, আপনার ঘুম কম হবে, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে একটা টেনশন থাকবে যে, এবং ওই দিন কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকবে যে কোনো জায়গায় ভাই, যে কোনো জায়গায় ওই দিন রাস্তায় প্রচুর পরিমাণে কি থাকবে, জ্যাম থাকবে, জ্যাম যাকে বলা হয়। তো আপনি সময় মতো পৌঁছাতে পারবেন কিনা না, এটা নিয়েও আপনার মধ্যে একটা বিরাট টেনশন। তো আমি কি বলেছিলাম, প্রথমে টেনশনটা মুক্ত করতে হবে। তো যদি সম্ভব হয় অবশ্যই আপনি একদিন আগে ওই শহরে আপনার এক্সাম সেন্টার যেখানে আছে, আপনি তো অ্যাডমিটে দেখে নেবেন আপনার এক্সাম সেন্টার কোথায় আছে, তার নিকটবর্তী যে কোনো একটা হোটেল কিংবা আত্মীয় বাসা যে কোনো জায়গাতে আপনি চলে যেতে পারেন। ওখানে গিয়ে আপনি একদিন আগের দিন যদি চলে যান, আপনার টেনশন অনেকটা 70-80% টেনশন আপনার এখানেই খালাস। টেনশন আমরা কোনো কিছু রাখবো না, ঠিক আছে। তো আগের দিন রাতে আমি যা বলেছিলাম, কিচ্ছু পড়াশোনা করব না, আমি কি করব, ঘুমাবো। কারণ আগের দিন রাতে যদি আপনি পড়ায় বসেন তাহলে কি হবে দেখুন, আগের দিন রাত্রে আপনি সিডিপিটা পড়তে বসলেন, সিডিপির আপনি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট পড়লেন, তারপর মনে হবে যে পিয়াগেটটা একটু রিভিশন করি, পিয়াগেটটা রিভিশন দেবেন, মনে হবে না বাইগোটস্কিটা পড়তে হবে, তারপর আমাদের আরটি অ্যাক্ট বলবে আমার কি দোষ ভাই, তো আপনি মোটামুটি সিডিপিটা একটু মোটামুটি এক ঝলক একটু দেখে নিলেন। তারপর আপনাকে বাংলায় বলবে যে ভাই আমি কি দোষ করেছি, আমাকে একবার তো রিভাইজ কর। ইংলিশ বলবে ভাই আমি তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আছি, আমি তো 30 নম্বর দেবো, আমি কি দোষ করলাম, আমাকে একটু পড়। ম্যাথস আপনাকে বলবে এমন প্রশ্ন দেব বাপু, তুমি কি করে পাস করো আমি দেখবো, আমাকে যদি প্র্যাকটিস না করো তোমাকে কিন্তু পস্তাতে হবে, ম্যাথ আপনাকে বলবে। তখন আপনি বাধ্য হয়ে ম্যাথ বই খুলবেন। তো এই যে একটা টেনশন, একের পর এক আপনি খুলতে যাবেন, আপনি পড়তে যাবেন, কিন্তু আপনার পড়া শেষ হবে না, এবং আপনার মধ্যে একটা টেনশন কাজ করবে, আপনার কনফিডেন্সটা তখন কমে যাবে যে আমি এই টপিকটা পড়লাম না, কি হবে, এই টপিকটা তো পড়ার সময়ই নেই। তো এই যে একটা টেনশন, এই টেনশন আপনি বিন্দাস থাকবেন, একদিন আগে রাত্রের বেলা আপনি বিন্দাস একটা ঘুম দিন। কারণ দেখুন, আমাদের মাইন্ড সার্কুলেশন যেটা আছে না, আমাদের মাইন্ড যেটা আছে সেটা আমাদের যেটা মন আমাদের, সেটা কিন্তু আমাদের প্রধান খাদ্য কি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ঘুম। আমরা একদিন না খেয়েও থাকতে পারি, কিন্তু আপনি এক রাত কিংবা 2 রাত যদি না ঘুমান না, তাহলে দেখবেন যে আপনার মনটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে, আপনার মনোযোগ যে জিনিসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো আপনাদের পরীক্ষার আগের দিন রাতে কোনো ধরনের পড়াশোনা নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, কোনো ম্যারাথন নাই, কোনো কিছু নাই, বিন্দাস আপনি একদম একটা লম্বা একটা ঘুম দেবেন। কারণ যত ভালো ঘুম হবে, মনে রাখবেন পরীক্ষার আগের দিন রাতে যত ভালো ঘুম হবে আপনার এক্সাম কিন্তু তত ভালো হবে। ক্লিয়ার? তো আগের দিন রাতে ঘুমটা আপনি ভালো করে দেবেন, এবং পরীক্ষার যে নির্দিষ্ট সময় থাকবে, সময়ের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আপনি এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন, ঠিক আছে। তারপর পরীক্ষার প্রথম 30 মিনিট কত গুরুত্বপূর্ণ আমি বললাম, এবং কি করে ওএমআর ফিল করতে হয় সেটা তো আমি এইমাত্র আপনাদের বলে দিলাম যে ওএমআর আপনারা এই স্ট্র্যাটেজিতে ফলো করবেন। তারপর 7 মিস্টেক, আমরা যে 7 মিস্টেক আমরা করি, 7 মিস্টেক যেটা আমরা করি, এই 7 মিস্টেকটা প্রথমে 1 নম্বর মিস্টেক হচ্ছে নট কিংবা অ্যাকসেপ্ট। পরীক্ষায় আমাদের প্রশ্ন যখন আমরা থাকে তখন আমরা নট কিংবা অ্যাকসেপ্ট জিনিসটাকে আমরা ফলো করি না। ধরে নিন একটা প্রশ্ন আছে, হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং সোশিয়ালাইজেশন, হুইচ ইজ নট কারেক্ট রিগার্ডিং সোশিয়ালাইজেশন, যে সামাজিকরণ সম্বন্ধে নিচের কোনটা সত্য নয়। তো আপনি কি করলেন, এই নট কিংবা অ্যাকসেপ্ট এটা একই জিনিস, নট এবং অ্যাকসেপ্ট সেটা একই জিনিস কিন্তু। তো এই নট কিংবা অ্যাকসেপ্ট জিনিসটা আপনি প্রশ্ন দেখলেন না, আপনি প্রশ্নে দেখলেন যে সামাজিকরণ সম্বন্ধে নিচের কোনটি, ঠিক আছে, এই ধরনের আপনি দেখে নিলেন তাড়াহুড়া করে যে সামাজিকরণ সম্বন্ধে নিচের কোনটা বলেছে। তার মানে সামাজিকরণ সম্বন্ধে তো এখানে অপশন 3টা বলেছে যে সমাজের সব শিশুরা যাতে সমানভাবে সুযোগ সুবিধা পায়, এটা আমাদের দেখতে হবে। তার মানে তো এটা কারেক্ট, 100% কারেক্ট। আপনি কি করলেন, এই কারেক্ট আনসারটা 100% করে আপনি এখানে টিক মার্ক দিয়ে ওএমআর ফিল আপ করে আপনি সাব্বাস মনে মনে নিজে নিজে সাব্বাস দিয়ে চলে আসলেন। বাড়িতে যখন আসলেন, এসে দেখলেন যে ইউটিউবে সার্চ করলেন যে আনসার কি কি, যখন আপনাকে স্যার বলবে যে এটা তো প্রশ্নে না ছিল, তো না এর আনসার এটা হবে না ওটা হবে, তখন আপনি মাথায় থাপড়াবেন আর বলবেন হায় আমি কি করলাম। তো এই ধরনের নট এবং অ্যাকসেপ্ট যখনই প্রশ্নে থাকবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে ভাই, 30 থেকে 40টা প্রশ্ন আপনার নাবোধক আসবে। আমরা গত প্রিভিয়াস 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, প্রত্যেকটা সাবজেক্ট কভারেজ করে
এই নট কিংবা অ্যাকসেপ্ট থেকে 20, 30, 40, 30 আমরা মিনিমাম রাখতে পারি। 30-এর আশপাশ প্রত্যেকটা সাবজেক্ট মিলে আপনার প্রশ্ন থাকবে। পরীক্ষায় হয়তো নট দেবে নতুবা অ্যাকসেপ্ট দেবে। ওই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। তারপর কিছুটা হাইডেন হিন্টস আপনাদের পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকে, কিছুটা হিন্টস দেওয়া থাকবে। যেমন দেখবেন যে একটা শিশু পড়তে যখন বসে তখন তার পড়তে সমস্যা হয়, তারপর প্রশ্নে দেওয়া থাকবে বর্ণমালা চিনতে পারে না, অক্ষরগুলা বুঝতে তাকে অনেক অসুবিধা হয়, এই ধরনের আরো অনেকগুলা কিছু কিছু এক্সট্রা জিনিস আপনাকে লিখে দেবে। ঠিক আছে, তো আপনি কিন্তু একটা হিংস পেয়ে গেলেন। কি হিংস পেয়ে গেলেন? যে ছাত্রটা পড়তে পারেন, আপনার একটা হিংস। তো এই হিংস দেখেই আপনি কি করলেন? পড়তে পারে না মানে পড়ার অসুবিধা। তো পড়ার অসুবিধা মানে ডিসলেক্সিয়া। বাকি প্রশ্নে যা বলেছে আপনার দেখা দরকার নেই, শুধু নট আছে কিনা না এটা আমরা দেখব। তো এই ধরনের হিডেন হিন্টস কিছুটা আছে, এইগুলা দেখে আপনাকে কারেক্ট আনসার করতে হবে। তারপর আমি আমার ক্লাসে সবসময় বলে থাকি যে এলিমিনেশন মেথড, অর্থাৎ 3 কাটো 1 ধরো। যখনই আমার কারেক্ট আনসার মনে হচ্ছে না যে কোনটা কারেক্ট আনসার হবে, তখন আপনারা আমার থিওরি ফলো করবেন। সেটা আমার দেওয়া থিওরি, সহজ গুরুর দেওয়া থিওরি। আমি একটা থিওরি বা তত্ত্ব দিয়েছিলাম প্যাডাগজির আনসার সলভ করার, যে থিওরিটার নাম হচ্ছে, আপনারা জানেন সবাই যারা আমার রেগুলার ক্লাস করেন, আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে 3 কাটো 1 ধরো। আপনারা দেখবেন যে প্যাডাগজির আনসার এমন এমন আনসার আছে যে কোনটা আনসার কারেক্ট হবে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কাটা শুরু করবেন, এলিমিনেশন করা শুরু করবেন যে কোনটা কোনটা কারেক্ট আনসার হবে না। তো যখনই আপনি কারেক্ট আনসার হবে না গুলা কেটে দেবেন, সঙ্গে সঙ্গে যেটা বেঁচে যাবে ওইটাই আপনার কারেক্ট আনসার। তো এইভাবে এলিমিনেশন মেথডে আপনারা দেখবেন। তারপর হচ্ছে চাইল্ড বেনিফিট, প্রশ্ন দেখবেন এবং অপশন দেখবেন যেখানে শিশুর সুবিধা, চাইল্ড বেনিফিটেড রিলেটেড যে কোনো অপশন আপনার থাকুক না কেন, এটা কারেক্ট আনসার হবে। কারণ আমরা যখন ছাত্রদের পড়াই, ক্লাসরুমে যাই বা যাই করি না কেন, প্যাডাগজি যে হোল প্যাডাগজি সবসময় আমাদের কি হয়? চাইল্ড বেনিফিট হয়, ছাত্রের যাতে বেনিফিট হয় এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং এই ধরনের অপশন যেখানে আপনি পাবেন সঙ্গে সঙ্গে আপনি টিক করে দেবেন। তারপর হচ্ছে কি রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনের অভিজ্ঞতা। তো এই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন, রিয়েল লাইফ সিচুয়েশন বা রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে শিশুদেরকে শেখাবো, এই ধরনের প্রশ্ন যেখানে থাকবে এটা আপনার 100% কারেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপর 6 নম্বর যেটা মিস্টেক, এটা হচ্ছে ট্যাগ ওয়ার্ড। কিছু কিছু ওয়ার্ড আপনাদের থাকবে যে ওয়ার্ডগুলো আপনি জীবনে নাম শুনেননি, নাম শুনেনি, এই ধরনের ওয়ার্ড দিয়ে দেবে। আপনি তখন এলিমিনেশন মেথডটা লাগাবে দেখবেন যে বাকি তিনোটা যদি এলিমিনেশন হয়ে যায় তো এই ট্যাগ ওয়ার্ডটা কারেক্ট আনসার হবে। আর এলিমিনেশনের মধ্যে যদি ট্যাগ ওয়ার্ডটা চলে আসে, যেমন 3টা অপশন আপনি কাটলেন, কারণ একটা অপশন আপনার মনে হলো যে সেটা কারেক্ট হওয়ার কথা, তখন আপনি এটা দেবেন, ট্যাগ ওয়ার্ডটা আপনি কেটে দেবেন। তো এই ধরনের কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা জীবনে শুনিনি, নতুন করে অদ্ভুতভাবে আসছে, তো সেটা আনসার হওয়ার চান্স সবচেয়ে কম থাকে। তারপর ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা খুব বাজেভাবে আমরা ফেঁসে যাই। মানে কি, আপনার যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনার অ্যাসামিজ থাকে, তখন আপনি 90 ল্যাঙ্গুয়েজ ওয়ানের যেটা প্রশ্ন, আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ানে ইংলিশেও প্রশ্ন থাকবে, হিন্দিতেও প্রশ্ন থাকবে, বাংলায়ও থাকবে, তারপর আপনার হিন্দিতেও থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 এর বেলায়ও আপনার সেম, বাংলাতেও ল্যাঙ্গুয়েজ 2 প্রশ্ন দেওয়া থাকবে, আপনার মেইন প্রশ্নপত্রে হিন্দিও ল্যাঙ্গুয়েজ 2 থাকবে, তারপর ইংলিশও ল্যাঙ্গুয়েজ 2 থাকবে। এই জায়গায় আমি প্রথমবার ফেঁসে গিয়েছিলাম ভাই, প্রথম যেবার আমি সিটের দিয়েছিলাম আমি কিন্তু এইবার আমি ফেঁসে গিয়েছিলাম। এই জিনিসটা আপনাকে খুব ভালো করে দেখতে হবে। প্রথমে আমরা সিলেবাসটা আমরা জানি, সিডিপিতে আমাদের 30 নম্বর আসছে, ম্যাথসে আপনাদের 15টা কন্টেন্ট থাকবে, 15টা প্যাডাগজি থাকবে, টোটাল 30 নম্বর। ইবিএসে 15টা কন্টেন্ট থাকবে, 15টা প্যাডাগজি থাকবে, দ্যাট ইজ কল 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ ওয়ানে আপনাদের একটা প্যাসেজ থাকবে, একটা পোয়েট্রি থাকবে এবং প্যাডাগজি থাকবে 15, 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 2তে আপনাদের সেম টু সেম 2টা প্যাসেজ থাকবে, কোনো পোয়েট্রি থাকছে না। তারপর প্যাডাগজি থাকবে 15 নম্বর, টোটাল 30 নম্বর, এই টোটাল 150। তারপর পেপার 2 এর ক্ষেত্রেও সিডিপিতে থাকবে 30 নম্বর। এসএসটি যারা নিয়েছেন তাদের 40 নম্বর পাবেন মেইন কন্টেন্ট থেকে, অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, পল সায়েন্স থেকে আপনারা পাবেন। আর 40 নম্বর আপনারা পাবেন প্যাডাগজি থেকে, টোটাল 60 নম্বর। তারপর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 একই বরাবর, এটা আপনারা সবার জানা আছে। তো এবার এই যে আমরা যে 7 নম্বর মিস্টেকটা যেটা বলেছিলাম, তো 7 নম্বর মিস্টেকের সমাধানটা আছে এখানে। এই জিনিসটা খুব ভালো করে দেখতে হবে। আপনি পরীক্ষায় 2টা ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। আপনার অ্যাডমিট কার্ডে দেখে নেবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ 1 কি ল্যাঙ্গুয়েজ 2 কি, আপনার জানাই আছে, তবুও আপনি একবার দেখে নেবেন। যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 বাংলা নিয়ে থাকেন, ল্যাঙ্গুয়েজ 1 আপনার বেঙ্গলি নেওয়া আছে, তাহলে বেঙ্গলি প্রশ্নপত্রটা হাতে নেবেন এবং 91 থেকে 120 পর্যন্ত আপনি বাংলা করবেন।
91 থেকে 120 পর্যন্ত আপনি কিন্তু ইংলিশেরও প্রশ্ন পাবেন, তারপর আপনি হিন্দিরও প্রশ্ন পাবেন, বাংলারও প্রশ্ন পাবেন, এসামিসেরও প্রশ্ন পাবেন। বাকিগুলো আপনার দেখার কোনো দরকার নাই, সবগুলা স্কিপ করবেন। ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা থাকে তাহলে বাংলার 91 থেকে 120 পর্যন্ত প্রশ্ন করবেন। বাকি 91 থেকে কি প্রশ্ন আসলো, কোথায় আসলো আপনার দেখার কোনো প্রয়োজন নাই, সময় নষ্টর কোনো প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 আপনার হিন্দি থাকুক কিংবা ইংলিশ থাকুক, যাই থাকুক না কেন, বাংলা থাকুক, তো ল্যাঙ্গুয়েজ 2 আপনার যা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের আপনি 121 থেকে 150 পর্যন্ত আপনি সমাধান করবেন। ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের আপনি 121 থেকে 150 পর্যন্ত আনসার করবেন। ক্লিয়ার ভাই? ল্যাঙ্গুয়েজ 1 যা থাকবে এটা আমরা 91 থেকে 120 করব, আর ল্যাঙ্গুয়েজ 2 আমার অ্যাডমিটে যে সাবজেক্ট দেওয়া থাকবে আমি পার্টিকুলার সাবজেক্টের 121 থেকে 150 করব। বাকি 121 থেকে কি প্রশ্ন আসলো, কোথায় আসলো, ইংলিশেরও প্রশ্ন থাকবে, হিন্দিরও প্রশ্ন থাকবে, বাংলারও প্রশ্ন থাকবে, এসামিসেরও প্রশ্ন থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন থাকবে 121 থেকে 150। আপনি ঘাবড়ে যাবেন যে আমি কোনটা থেকে করব, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে পার্টিকুলার ওই সাবজেক্টের এই যেটা প্রশ্ন থাকবে ওই সাবজেক্টের আপনি ল্যাঙ্গুয়েজ 2 121 থেকে আপনি দেখবেন, আর ল্যাঙ্গুয়েজ 1 এর যে সাবজেক্টটা থাকবে ওইটা আপনি 91 থেকে 120 পর্যন্ত দেখবেন। ক্লিয়ার হলো ভাই? এটাও একই ব্যাপার। এবার আমরা সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা দেখব যে হাউ টু, তার আগে বলে রাখি, তো লাস্ট টাইম প্রিপারেশনের জন্য আপনারা এই 4টা ম্যারাথন যদি দেখেন বাংলায় মোটামুটি আপনারা একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবেন। যারা এখন পর্যন্ত আমার কোনো ক্লাস দেখেননি বা আপনারা অনেক ক্লাস দেখেছেন কিন্তু এই ক্লাসগুলো দেখেননি, তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই 4টা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। আপনি এই 4টা ক্লাস অবশ্যই এক এক করে দেখে নেবেন। বাংলা সম্পূর্ণ ব্যাকরণের 2টা ক্লাস দেওয়া আছে, একটা হচ্ছে 3 ঘন্টা 39 মিনিট, আর একটা হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট। এই 2টা বাংলা ব্যাকরণের ক্লাস দেখে নেবেন, আপনার মোটামুটি হয়ে যাবে। প্যাটাগজির 2টা ক্লাস আছে, একটা হচ্ছে 2 ঘন্টা 23 মিনিটের অতি গুরুত্বপূর্ণ ক্লাস, প্রত্যেকটা পয়েন্টকে এখানে মাথায় রেখে ছোট ছোট পয়েন্টগুলোকে এখানে এলাবোরেট করা দেওয়া হয়েছে। আর ওভারঅল যেটা ম্যারাথন 6 ঘন্টার ম্যারাথন, এটা হচ্ছে অল টপিক কভার করে এখানে 6 ঘন্টা 59 মিনিট। তো আপনারা কিন্তু এই 2টা ম্যারাথন দেখতে হবে, কারণ এখানে যে টপিকগুলো আছে এখানে কিন্তু নাই, আর এখানে যে টপিকগুলো আছে এখানে কিন্তু নাই। তাই 2টা টপিক আপনাদের কিন্তু খুব ভালো করে এই 2টা ক্লাস দেখতে হবে। আর গ্রামারের এই 2টা ক্লাস দেখে নেবেন। এই 4টা ক্লাস যদি দেখে নেন মোটামুটি আপনাদের বাংলায় 12 নম্বর আসতে চলেছে, এটা কনফার্ম। যদি বাকি ক্লাসগুলো দেখেও নাও থাকেন, যদি দেখে থাকেন তাহলে তো ভেরি গুড, আর যদি দেখে না থাকেন তাহলে এই 4টা ক্লাস আপনারা অবশ্যই দেখবেন, কোনো প্রকারের আপনারা মিস করবেন না। ভিডিও ডেসক্রিপশনে আমি 4টা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ফ্রিতে আপনারা এই 4টা ক্লাস দেখে নিতে পারবেন। তো তারপর আমরা যাই, স্যার আপনি বলেছিলেন যে আমরা তুক্কা মারবো। ইয়েস, তুক্কা মেরে আমরা কত নম্বর আমরা পাবো এবার আমরা দেখি। 20, আমি বলেছিলাম না 20 থেকে 30 কিংবা 40 নম্বর আমরা তুক্কা মেরে পাবো। ইয়েস, দেখুন আমি একটা লজিক্যালি আপনাদের বুঝাবার চেষ্টা করছি জিনিসটাকে। আমাদের টোটাল প্রশ্ন থাকবে 150টা। তো এটা অপশন 1 এর কারেক্ট আনসার মোটামুটি 38টা হবে, বি এর আনসার মোটামুটি 38টা হবে, সি এর আনসার মোটামুটি 38টা হবে, ডি এর আনসার মোটামুটি 38টা হবে। এটা একটু অদল বদল হতে পারে, যেমন বি এর আনসার এখানে 35টা বি এর আনসার কারেক্ট হবে। মানে বি যতগুলো অপশন আছে, বি যতগুলো অপশন থাকবে, যত 150 প্রশ্নের মধ্যে বিতে 35টা বি আনসার কারেক্ট হওয়ার কথা। আপনারা পুরাতন অফিসিয়াল যেগুলো আনসার কি আছে ওইগুলো একবার কাউন্ট করে দেখে নেবেন। আমি দেখে নিয়েছি মোটামুটি 38 এর আশপাশ, কিছুটা কম এবং 2-1টা কম 2-1টা বেশি। এখানে যদি 35 হয় তো এখানে 3টা কমলো, এখানে 3টা বেড়ে যাবে। এখানে ধরে নিন 36টা হলো, তাহলে এখানে 40টা হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের মোটামুটি আমাদের আনসার কিটা সেট থাকে। এটা কিন্তু তা নয়, এটা তা নয় যে আমাদের এটা তা নয় যে আমাদের এর আনসার মাত্র 10টা কারেক্ট হবে আর বি এর আনসার 50টা কারেক্ট হবে, এই ধরনের কখনোই কিন্তু হবে না। ঠিক আছে, তো এবার আমরা স্যার তুক্কা যেটা মারবো এটা আমরা কি করে মারবো, লজিক্যালি আমরা দেখবো। ধরে নিন আপনি ওভারঅল আমি এক রাউন্ড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড আমি আনসার সলভ করেছি। ফার্স্ট রাউন্ডে কি করতে হবে, সেকেন্ড রাউন্ডে কি করতে হবে, থার্ড রাউন্ডে কি করতে হবে আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি। তো এইগুলো করে দেখলাম যে 110টা প্রশ্ন তো আমার ফিল আপ করা হয়ে গেছে, 110টা প্রশ্ন আমার ফিল আপ করা হয়ে গেছে। এখনো আমার বাকি যে প্রশ্নগুলো আছে, বাকি 40টা প্রশ্ন আমার এখনো কারেক্ট হয়নি। বাকি 40টা প্রশ্ন আমার এখনো কিন্তু বাকি আছে, যেগুলো আমি কিচ্ছু জানি না, বাকিগুলো আমি
কিচ্ছু জানি না, মানে টোটালি আননোন, এই প্রশ্নগুলোতে আমার জানা নেই। তো অনেকে কি করে যে যে প্রশ্নগুলো বাকি থাকলো র্যান্ডমলি মেরে দিল, যে 1 নম্বরের এ মারলাম, 2 নম্বরের 2 নম্বরটা বাকি রইল, এটা সি মেরে দিলাম, তারপরেরটা বাকি রইল, এটা ডি মেরে দিলাম, তারপরেরটার 3 মেরে দিলাম, এটা 3 মেরে দিলাম। এটা 100% গলত তরিকা। এই তরিকায় যদি আপনি করেন তাহলে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না। আমি লজিক্যালি দেখি, আপনি একবার কি করবেন, সর্বশেষে আপনার কাছে কিছুটা সময় বেঁচে থাকলো এবং আপনি একবার কাউন্ট করে দেবেন যে কতটা প্রশ্ন আপনার কারেক্ট হলো, এবং আপনি উড পেন্সিল দিয়ে প্রশ্নের একটা কোনায় আপনি লিখে নিলেন। প্রশ্নের মধ্যে লিখতে পারেন, অসুবিধা নেই। উড পেন্সিল দিয়ে আপনি কোয়েশ্চেন পেপারে আপনি এটা লিখে নিলেন। প্রথমে আপনি এ বি সি ডি এই ধরনের, বা 1 2 3 4 হতে পারে, 1 2 3 4 হতে পারে, আপনি লিখে নেবেন। তো 1 এর কতটা আনসার কারেক্ট করেছেন এটা আপনি দেখে নিলেন। তো আমি একটা এক্সাম্পল স্বরূপে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। আমি এখানে একটা ডায়াগ্রাম আমি এখানে টোটালি সেট করে নিয়েছি। ধরেন আপনি কাউন্ট করলেন, কাউন্ট করে দেখলেন যে এর কোঠায় আমার গুল্লা ভরেছে 32টা, এর কোঠায় বা 1 এর কোঠায় আমার গুল্লা ভরেছে 32টা, বি এর কোঠায় আমার গুল্লা ভরেছে 40টা, সি এর বা 3 এর কোঠায় গুল্লা ভরেছে 9টা, ডি এর কোঠায় গুল্লা ভরেছে 29টা। এই টোটাল আমার 110টা প্রশ্ন হয়েছে। বাকিগুলো আমি পারছি না, এবার আমি কি করব? মোটেই পারছি না, মানে কোনো চিন্তাধারা, কোনো এটা তখনই লাগাবেন যখন কোনো চিন্তাধারা, কোনো থিঙ্কিংয়ে, কোনো লজিকে আপনার কোনো কাজ করছে না, আপনি মোটেই জানেনই না, আর এই আনসারটা আপনার দ্বারা কখনো হবেই না। তখনই আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন, 100% গেইনার হবেন। তো এখানে দেখুন, অ্যাকর্ডিং টু যেটা অ্যানালাইসিস, এটা কি বলছে যে এর আনসার হওয়া উচিত ছিল 38টা, যে এর সঠিক আনসার 38টা হবে। তার মধ্যে আমি 32টা করে নিয়েছি, মোটামুটি ঠিক আছে। বি এর আনসার অ্যাকুরেটলি হওয়া উচিত ছিল 38টা, আমি করে নিয়েছি 40টা, সাফিসিয়েন্ট। সি এর আনসার করা উচিত ছিল 38টা, কিন্তু আমি করে নিয়েছি 9টা। ডি এর আনসার হওয়া উচিত ছিল 38টা, মোটামুটি আমি করে নিয়েছি 29টা। এবার এই অ্যানালাইসিসটা যদি দেখি, তাহলে সি এর আনসার কয়টা হওয়া উচিত ছিল স্যার? 38টা, মোটামুটি 38, 40, 35, 41 এই ধরনের সি এর আনসার হবে কারেক্ট আনসার। কিন্তু আমি এখানে করেছি কয়টা? মাত্র 9টা আনসার আমি এখানে করেছি সি এর, বা 3 নম্বর অপশনে আমি টোটাল 9টা গুল্লা ভরেছি। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ারটা? এই 3 নম্বর অপশনে আমি মাত্র 9টা গুল্লা ভরেছি। তো এবার আমার টোটাল এখানে আমার সি এর অ্যাকর্ডিং টু দিস ডাটা আমার আনসার হওয়া উচিত ছিল 38টা। তো এখানে আমি মাত্র 9টা করেছি, তাই না? তো এখানে যেহেতু 9টা করেছি, আমার আরো 29টা প্রশ্ন আমার আরো সি এর আনসার হবে। বাকি আমার আনসার হওয়া উচিত ছিল আরো টোটাল 38। যদি এটার আনসার হয় তাহলে আমার আরো 29টা গুল্লা কিন্তু আমার সিএ কিংবা 3 নম্বরে আমার ভরতে হবে, তাহলে তো আমার 38টা পুরো হবে। তো যেটাতে কম হবে, এটা বলার কথা ছিল, যেটাতে কম হবে এ বি সি ডি বা 1 2 3 4 আপনার থাকবে, যেটাতে আপনি সবচেয়ে কম সংখ্যক গুল্লা ভরেছেন, রেস্ট অফ কোয়েশ্চন সবগুলা ওই একই ডাটা ভরে নেবেন। বুঝা গেল কথা? যদি 3 এ আপনার মাত্র 9টা থাকে, তাহলে আপনার এই 9 আনসার তো আপনার আরো 38টা হওয়ার কথা ছিল। তো এখানে আপনি টোটাল আপনার 40টা প্রশ্ন বাকি আছে। তো এই 40টা প্রশ্ন আপনি মোটেই পারছেন না। এই 40টা প্রশ্ন আপনি টোটাল এই 3 এর মধ্যে আপনি গুল করে দেবেন। যতটা আপনার রেস্ট বাকি আছে সবগুলো আপনি সিতে কালার করে দেবেন। সবগুলা সিতে কালার করে দেবেন। আরে ভাই, 40টার মাঝে 29টা তো আমার কারেক্ট হবেই হবে, আমি তো জানি পাক্কা। 11টা যাক না আমার ফ্রিতে, কি আসলো গুলো? 29 এখানে 29টা আমি ফ্রি পাচ্ছি, 40টার মাঝে 29টা তো আমার লাগবেই লাগবে। এখানে 38 থেকে 40টা আমার কারেক্ট আনসার হওয়ার কথা, কিন্তু আমি মাত্র করেছি 9টা। আমার তো এখনো বাকি আছে আর 29টা, আমার জেনুইন প্রায় 35টা আমি পাবো। ক্লিয়ার? তো 29টা আপনি কি করবেন, টোটাল আপনি এই সিতে ভরে নেবেন। আপনার টোটাল যে 40টা বাকি ছিল প্রশ্ন, সবগুলো আপনি সিতে ভরে নেবেন এস পার ডাটা। এখানে 120 হবে না, বা 130 140 যাই হতে পারে, মানে যার যেটা বাকি থাকবে, যেটা সবচেয়ে কম হবে ওইটাতে আপনি গুল করে দেবেন। আপনার 100% আপনার এখানে মার্ক গেইন হতে চলছে কিনা না আপনি বলুন। তো ফ্রি অফ কস্টে আপনি অ্যাকর্ডিং টু মাই ডাটা এখানে আপনি 29 মার্ক পেতে চলেছেন। এবার এটা সবার ক্ষেত্রে ভেরি করবে, এখানে হয়তো কিছুটা কমই বেশি হতে পারে, কেউ 9 না হয় 11 হবে, কেউ 10 হবে, কেউ 7 হবে, সবচেয়ে কম হবে আর কি। তো যেটা সবচেয়ে কম হবে আমরা ওটাতে কি করব, কালার করে দেব। আমরা আলটিমেটলি আমরা কি করলাম, এই টেকনিকে যদি আপনারা তুক্কা ভরেন তাহলে 100% কারেক্ট আনসার আপনারা করতে পারবেন। এই দেখুন 1 2 3 4 যেটা গুল্লা আমরা দেখেছিলাম, এখানে এই 1 এ, এই 2 তে, এই 3 তে, এই 4 তে, ওভারঅল 150টা প্রশ্নের মধ্যে যেটা আপনার সবচেয়ে কম সংখ্যক কুঠা গুল ভরবে ওই কুঠাতে বাকিগুলো ভরে দেব। আমরা ডাটা পেয়েছিলাম এখানে 3 নম্বর অপশনে মাত্র আমরা 9টা গুল্লা করেছিলাম। এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল আমরা 9টা করেছিলাম। বাকি যে প্রশ্নগুলোর আমার আনসার করা হয়নি সবগুলো আমি কি করব, এই 3 নম্বর যেটা ব্ল্যাঙ্ক থাকবে, যেটা করা হয়নি সবগুলো আমি 3 নম্বর ভরে দেবো। 100% আমার 20 থেকে 25 মার্ক 29 মার্ক আমার এখানে গেইনার। আরে ভাই 10 যদি বেশি পাই তাহলে মন্দ কি? কিছু জানি না তারপর 10 যদি আমি এক্সট্রা পাই এই 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 ফর্মুলাটা ফলো করে, তাহলে আপনার লস কি? আর আপনি এটা যদি 3 করেন, এটা যদি 2 করেন, এটা যদি 4 করেন, তাহলে ধরে নিন এটা আনসার হওয়া উচিত ছিল 4, আপনি করে দিলেন 2, এটা ক্যান্সেল। এটা আনসার হওয়ার উচিত ছিল 2, আপনি করে দিলেন 3, তাহলে এটাই ক্যান্সেল। তো আমার সিস্টেমে যদি করুন তাহলে একটা না হয় এই 40টার মাঝে 10টা তো লাগবে, 20টা তো 50% যদি লাগে তো 20টা। তো যদি 20টা লাগে তো 110 তো আমি 100% করে দিয়েছি। 29টা 30টা ছেড়ে দিলাম, 20টা তো আমার কারেক্ট হবে 40টার মধ্যে 100% গ্যারান্টি। যদি 20টা যদি আমার কারেক্ট আনসার হয় তাহলে তো আমি এখানে 130 প্লাস পেয়ে গেছি ভাই। কি ব্যাপার? তো এই ট্রিকটা আপনি সর্বশেষে অ্যাপ্লাই করবেন এবং আজকের এই ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো আপনাদের বললাম, আমি আশা রাখছি আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং এই ফর্মুলাগুলো যদি আপনারা ফলো করুন তাহলে এটা একদম লাস্ট স্ট্র্যাটেজি, আপনারা এগুলা মাথায় রাখবেন এবং আপনারা এই ধরনের এক্সাম দেবেন। 100% গ্যারান্টি আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই হবে, সেটা কোনো ভুল নয়। এবং যে স্ট্র্যাটেজি যেগুলো দেখালাম আমি, এই সবগুলো আপনারা অবশ্যই একবার মাথায় রেখে আপনারা ফলো করবেন, অবশ্যই আপনাদের পরীক্ষায় ভালো নম্বর আসবে। ঠিক আছে? তো আপনাদের অভিমত এই ব্যাপারে কার কতটুকু রয়েছে সেটা অবশ্যই আমি কমেন্ট বক্সে আশা করছি। আরও যদি কোনো স্পেশাল কিছু আপনাদের চাই তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে আছি এবং পরেও থাকবো। কিন্তু এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি। যে পরিমাণ যা প্রয়োজন হয় অবশ্যই আমাদের বলবেন। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরও প্রতিদিন আমাদের ক্লাস চলছে। আপনারা ক্লাসে দেখতে থাকুন। লাস্ট টাইম প্রিপারেশনের জন্য এগুলো আপনার যথেষ্ট কাজে লাগবে। ঠিক আছে? তো ধন্যবাদ। ভালো থাকবেন। পরীক্ষা আপনাদের ভালো হোক, মঙ্গলময় হোক এই কামনা করছি। ধন্যবাদ। জয় হিন্দ।